নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই আনন্দপুরের খবর। জমি হারানোর আশঙ্কা আর তা থেকে তুমুল বিক্ষোভ। উত্তপ্ত হয়ে উঠল আনন্দপুরের হোসেনপুর। উচ্ছেদের আশঙ্কায় আন্দোলনে নামল কয়েকশো পরিবার। প্রশাসনের দাবি সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। পাল্টা বিক্ষোভকারীরা দাবি করছেন বাম সরকারের আমলে এই জমি তাদের চাষ করার জন্য দেওয়া হয়েছিল, এজন্য বর্গা দেওয়া হয় তাদের। জমির পাট্টাও দিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন তারা। গন্ডগোলের মূলে এখানকার প্রায় 400 বিঘা জমি। দীর্ঘদিন ধরে চাষও হচ্ছে, কিন্তু কিছুদিন ধরে জমি থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চলছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। আর চাষ হবে না, জমি ছেড়ে দিতে হবে। পুলিশ এবং পুরসভার লোকজন তাদের এই কথা শুনিয়ে গিয়েছে বলেই দাবি করছেন স্থানীয়রা। এর বিরুদ্ধে এবার রীতিমতো কোমর বেঁধে ময়দানে বর্গাদাররা। দাবি উঠেছে জমির বদলে জমি দিতে হবে তাদের। জমিটা আমাদের, কাগজ আমরা কাউকে চিনি না। তাহলে সরকার যখন জানলো, বেঙ্গল সরকার যখন জানলো যে ওখানে 500 জন চাষি আছে, তাদের পাট্টা আছে, প্রত্যেকের পাট্টা আছে, তাহলে সরকার সেইভাবে না বসিয়ে কি করে পুলিশ পাঠিয়ে কি করে জমি দখল করে? আমাদের জমির বদলে জমি চাই, কেন আমরা কি করে খাবো? এখানে যে আমাদের পার্টির নেতা, সেই নেতারা আমাদের পাট্টাগুলোকে নিয়ে যে পাট্টা নিয়ে নিয়েছে, জেরক্সগুলো আমাদের কাছে আছে, আমাদেরকে বলছে যে জমি কোনোদিন তোমাদের দেওয়া হবে না। এখনো খাওয়া নেই, চান নেই, কিছু নেই। আমাদের ছোট্ট ছোট বাচ্চাদের এই টিএনসি আমরা করে এসেছি দিদির সাথে, এখনো করে যাচ্ছি, কিন্তু কেন আমাদের জমি কেন নিয়ে নেওয়া হবে? আমার বলতে খারাপ লাগছে, কান্না এসে যাচ্ছে। ওই জমিটুকু আমাদের ভরসা, ওই জমিটুকু আমাদের সবকিছু। সোমা দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছে। সোমা, স্থানীয় বাসিন্দারা যে দাবি করছেন, সরকার তো বলছে এটা একেবারেই সরকারি জমি। স্থানীয় বাসিন্দারা পাট্টার জেরক্স কপি দেখাচ্ছেন, কি বক্তব্য সরকারি পক্ষের? হ্যাঁ দেখো, সরকারি পক্ষ থেকে এখনো সেভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি, কিন্তু আমরা যেটা এখানে দেখেছি যে কেএমসির তরফ থেকেও কিন্তু আধিকারিকরা এসেছিলেন, কিন্তু তাদেরকেও প্রবল বিক্ষোভের মধ্যে করতে হয়েছে। এখানে আনন্দপুর থানার পুলিশ তারাও জায়গাটাকে ঘেরার জন্য বাউন্ডারি দেওয়ার কাজ শুরু করবে বলে গত দুদিন থেকেই তারা এখানে এসেছেন। কিন্তু এখানে চাষিরা তাদের একটাই বক্তব্য যে তাদের কাছে বৈধ কাগজপত্র আছে, তা সত্ত্বেও কেন এই জমি নিয়ে নেওয়া হচ্ছে। আরেকটা তাদের অভিযোগ রয়েছে যে তাদেরকে জানানো হচ্ছে না স্পষ্টভাবে যে সরকার আদৌ জমিটা নিচ্ছে কিনা, না এর পেছনে কোনো প্রমোটার চক্র রয়েছে। এই বিষয়টি নিয়ে তারা কিন্তু প্রশাসনকে ঘিরে ধরে বিক্ষোভ করে। কিন্তু জমির জরিপ তো সরকারি আধিকারিকরাই করছেন। হ্যাঁ, সরকারি আধিকারিক তারা এখানে এসেছেন, তারাই কিন্তু সেই বিষয়টি নিয়েই একটা প্রশ্ন উঠছে। যেহেতু আমরাও কথা বলার চেষ্টা করেছিলাম, এখানে যারা কেএমসির আধিকারিক ছিলেন তারা কিন্তু একটা কথা বলেছেন যে এটা সরকারেরই ভেস্টেড ল্যান্ড। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে বর্গা দেওয়া হয়েছে, তাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, তাহলে এই জমি কিভাবে সরকার আবার তাদের থেকে নিয়ে যাচ্ছে, এই অভিযোগেই কিন্তু তারা বিক্ষোভে সামিল হয়েছে। সোমা, ধন্যবাদ। এখনো কোনো সদুত্তর নেই যে অভিযোগ করছেন স্থানীয় মানুষ। তবে শুধুমাত্র আনন্দপুর নয়, এবার বোলপুরেও জমির জন্য আন্দোলন। চাষিদের দাবি শিল্পের জন্য তারা জমি দিতে রাজি, কিন্তু টাউনশিপ হলে তারা জমি দেবেন না। কারণ শিল্প হলে কর্মসংস্থান হবে, আর টাউনশিপ হলে কিচ্ছু মিলবে না। শিল্পের জন্য বোলপুরের শিবপুর মৌজায় 300 একর জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। একদিকে আনন্দপুর, অন্যদিকে বোলপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আনন্দপুরে পাট্টা বিলি করা হয়েছে, তারা বর্গাদার কাগজ রয়েছে তাদের কাছে, তবুও সরকার বলছে এটা সরকারি জমি। মূলত এই অভিযোগ নিয়ে বিক্ষোভ করছেন যেমন স্থানীয় মানুষ, তেমনি বোলপুরে শিল্প হলে জমি দেবেন জমির মালিকরা, কিন্তু টাউনশিপ করতে কিছুতেই জমি দেওয়া হবে না, বক্তব্য বোলপুরের মানুষের। শিল্প না হয় অধিগৃহীত জমিতে আইটি হাব তৈরির সিদ্ধান্ত নিয়েছিল সরকার বোলপুরে, সেটাও না হয় অবশেষে টাউনশিপ তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন শিবপুর মৌজার জমিদাতারা। অবিলম্বে জমি ফেরতের দাবিতে আজ বিক্ষোভ দেখান তারা। জমির দাম ন্যায্য দিতে হবে, এই জমিতে আমাদের সম্পত্তি শিল্প করার কথা ছিল, সিপিএম সরকার নিয়েছিলেন, সিপিএম সরকার করেন নাই। এইবার আমরা এখন এই সম্পত্তিটা যদি শিল্প না করে তাহলে আমাদের জমি ফেরত দেওয়া হোক। আমি ওই শিল্প করুক, আমাদের ক্ষতিপূরণ দেখ। আমরা চাই এখানে শিল্প করুক। যদি শিল্প না করে তাহলে আমাদের জমি, যেমন সিঙ্গুরে অনিচ্ছুক চাষি বা চাষিদেরকে সব গোটা জমিটাই ফেরত দেওয়া হয়েছে, তেমনি আমাদের জমিটা এখানে ফেরত দিতে হবে।
জমি ফেরতের দাবিতে নয়, নতুন করে শিল্প চালু করার দাবিতে এবার নবান্নে ডেপুটেশন দিলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের লোভা অঞ্চলের বাসিন্দারা। এদিন নবান্নে এসে ডেপুটেশন জমা দেন তারা। ডেপুটেশনে জমির মালিকরা জানিয়েছেন 5 বছর আগে লোভা এলাকায় কয়লা খনি চালু করার জন্য ডিভিসি এমটা কোম্পানিকে জমি বিক্রি করেন স্থানীয়রা। তবে এরপরেই জমি আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায় শিল্পোদ্যোগ। জমির মালিকদের দাবি, কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী লোকজন মানুষকে ভুল পথে পরিচালনা করে শিল্প বিরোধী আন্দোলনের সূচনা করে। কিন্তু এখন জমি মালিক এবং এখানকার বাসিন্দারা চাইছেন এই জমিতে আবার চালু হোক কয়লা খনির কাজ। সেই দাবি জানিয়ে আজ নবান্নে ডেপুটেশন দিলেন তারা। এবার আসছি পণ্ডিতিয়ার খবরে। অবশেষে পুলিশের জালে পণ্ডিতিয়া কাণ্ডের মূল অভিযুক্ত বরুণ মাহেশ্বরী। কলকাতার গোপন ডেরা থেকে আজ তাকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। আপাতত বরুণকে জেরা করে বান্ধবী রেবেকার হদিশ করাই পুলিশের টার্গেট। কাল বরুণকে আদালতে পেশ করা হবে। আগাম জামিনের আবেদনের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের জালে পণ্ডিতিয়া কাণ্ডের মূল অভিযুক্ত বরুণ মাহেশ্বরী। রবিবার ভোররাতে হাজরা রোডে বরুণের মার্সিডিজ পিষে দেয় অভিজিৎ পান্ডেকে। তারপর থেকেই ফেরার ছিল বরুণ। তবে রবিবার বিকেল পর্যন্ত খোলা ছিল তার মোবাইল। সেদিনের টাওয়ার লোকেশন কখনো ছিল হাওড়া, কখনো উলুবেড়িয়া, কিন্তু সন্ধ্যের পরই তা বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বেপাত্তা হয়ে যায় গোটা মহেশ্বরী পরিবার। মঙ্গলবার 45 নম্বর গড়চা রোডে মহেশ্বরীদের বাড়িতে পৌঁছেছিলাম আমরাও, কিন্তু হদিশ মেলেনি কারো। বরুণের হদিশ পেতে মরিয়া পুলিশ শুরু করে তদন্ত। হাতে আসে বেশ কিছু তথ্য। পুলিশ জানতে পারে বরুণ অন্য একজনের মোবাইল থেকে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখছে। দূর সম্পর্কের এক মামার সাহায্যে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে বুধবার আগাম জামিনের আবেদন জানায় বরুণ। আগাম জামিনের আবেদনপত্রে বান্ধবীর সঙ্গে থাকার কথা অস্বীকার করে বরুণ। বরুণ দাবি করে রবিবার ভোররাতে মার্সিডিজে সে একা ছিল ও গাড়ি চালাচ্ছিল। বেপরোয়া গাড়ি চালানোর কথা অস্বীকার করে বরুণের পাল্টা দাবি স্কুটি নিয়ম ভাঙায় দুর্ঘটনা। বরুণের যুক্তি মানতে নারাজ পুলিশ। হলফনামা না থাকায় আদালত এদিন বরুণের আগাম জামিনের আবেদন গ্রহণ করেনি। আর তার কিছুক্ষণের মধ্যেই কলকাতার গোপন ডেরা থেকে বরুণ মাহেশ্বরীকে গ্রেফতার করে পুলিশ। 3 দিন গা ঢাকা দিয়ে থাকার পর কি করে বরুণকে ট্র্যাক করলো পুলিশ? সূত্রের খবর, বরুণ 3 দিন ধরে যে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তাদের মোবাইল ট্র্যাক করে পুলিশ। জানতে পারে গড়িয়াহাটের গোপন ডেরায় গা ঢাকা দিয়ে রয়েছেন মহেশ্বরীর বাবা মা। বরুণের বাবা মাকে জেরা করে কলকাতাতেই তার গোপন ডেরার হদিশ পায় পুলিশ। বরুণকে গ্রেফতার করে পুলিশ লাগাতার জেরা শুরু করে। আপাতত বরুণকে জেরা করে তার বান্ধবী রেবেকার হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। বরুণের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। এবার আপনাদের জানিয়ে দিই কলকাতাবাসীর জন্য একটা সুখবর। কলকাতা এবার ন্যূনতম 12 ঘন্টা জল সরবরাহের সুযোগ মিলতে পারে। কোথাও কোথাও আবার 24 ঘন্টায় জল সরবরাহ হতে পারে কলকাতার বিভিন্ন অঞ্চলে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের দেওয়া 72 কোটি টাকা একটি প্রকল্প শুরু হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই রূপায়িত হতে পারে এই প্রকল্প। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবো। শোভনবাবু, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের দেওয়া টাকা এই প্রকল্প কিভাবে কাজ করবে, কতদিনের মধ্যে সুবিধা পাওয়া যাবে যদি বলেন? কলকাতা পৌরসভায় ইতিমধ্যেই ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম ট্রান্সের কাজ শুরু হয়েছে। দ্বিতীয় ট্রান্সে আমাদের গত ফেব্রুয়ারি মাসে টেন্ডার হয়ে গেছে, যাতে উত্তর কলকাতার টালায় যেটা ওয়াটার লস ম্যানেজমেন্ট, প্রায় 180 কোটি টাকার কত জল নষ্ট হয় সেটা দেখা হচ্ছে। আর ওখানে কিন্তু 24 ঘন্টা জল সরবরাহের প্রকল্প আছে এবং সেটাকে ম্যাচিওর করা হচ্ছে। যে টাকাটা আমরা ফেব্রুয়ারি মাসে টেন্ডার করেছি সেটাতে জোকা 142, 43, 44 এবং 122, 23, 24 এই জায়গায় 24 ঘন্টা জল প্রকল্পের কাজ, টোটাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশন, 3টে বুস্টার পাম্পিং স্টেশন, গোটা 5 ওভারহেড স্টেশনে কাজ চলছে। আর জয়হিন্দ জল প্রকল্প যেটা ধাপায় রয়েছে, সেই জয়হিন্দ জল প্রকল্প এবং বেলেঘাটার বেশ কিছু অঞ্চলে জল দেওয়া হয়। আজকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে যখন তাদের প্রতিনিধিরা এলেন, মিসেস নিতা এসেছিলেন, স্যামুয়েল অস্ট্রেলিয়ান ভদ্রলোক এসেছিলেন, যারা ওয়াটার সাপ্লাই ডিস্ট্রিবিউশন সম্বন্ধে স্পেশালিস্ট, তারাও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোকেরা আজকে আমাদের কাছে প্রপোজ করেছে যে ইতিমধ্যে প্রায় $12 মিলিয়ন, মানে যা প্রায় 72 কোটি টাকা, তারা বললেন যে একটা কনসলিডেট প্ল্যান করা হোক। যে সমস্ত অঞ্চলগুলো 24 ঘন্টা কভার হয়ে গেছে স্ট্রোকে, কিন্তু কলকাতার বাকি অংশে 3.5-4 ঘন্টা বা ম্যাক্সিমাম 5 ঘন্টা জল সাপ্লাই হয়, বললেন
এখানে এমন একটা রোটেশনে পাইপ অ্যারেঞ্জমেন্ট করা হোক, এক্সিস্টিং পাইপকে চেঞ্জ করতে, যাতে প্রেসার মনিটর করতে হবে, যাতে কলকাতার বাকি অংশে উত্তর, দক্ষিণ, বেহালা, গার্ডেন রিচ, যাদবপুর সমস্ত অংশে 12 ঘন্টা সারা দিনে জল সাপ্লাই করতে হবে। অনেক ধন্যবাদ শোভনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।